গ্যাস অ্যাসিডিটি ডেফিনেটলি খুব কমন সমস্যা এবং এগুলো হচ্ছে অনেক রোগের সিমটম। সাধারণত আমাদের গ্যাস বা অম্বল হলে আমরা সঙ্গে সঙ্গে একটা অ্যান্টাসিড খেয়ে নিই। তো এটা কতটা মারাত্মক হতে পারে? দেখুন, মারাত্মক দু তিনটে কারণে। এই যে জিআরডি, এই জিআরডি থেকে কি ভবিষ্যতে ক্যান্সারের কোনো সম্ভাবনা থাকতে পারে? অনেক দিন যদি লং স্ট্যান্ডিং জিআরডি থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, গল ব্লাডার স্টোন থেকে কি কোনো কমপ্লিকেশন হতে পারে ভবিষ্যতে? হ্যাঁ, ডেফিনেটলি। এবার ক্যান্সারে দেখুন, আমরা কখনোই বলি না যে কিওর অ্যাবসলিউটলি, আমরা বলি যে ট্রিটমেন্ট হয়, তারপর পেশেন্টকে ফলো আপে থাকে। প্যানক্রিয়াস ক্যান্সারকে বলা হয় সাইলেন্ট কিলার, এটা কেন বলা হয়? দুটো কারণের জন্য। এক হচ্ছে প্যানক্রিয়াস ক্যান্সারটা খুব অ্যাগ্রেসিভ। দ্বিতীয়ত হচ্ছে প্যানক্রিয়াস এমন একটা অর্গান যে অনেক সময় ক্যান্সারটা ডেভেলপ করলে তার কোনো সিমটম হয় না। প্যানক্রিয়াস ক্যান্সারে আর কিছু করার থাকে না, এটা কি সত্যি? না, এটা একদমই সত্যি আমি বলবো না। প্যানক্রিয়াস ক্যান্সার কিছু কিছু তো খুব অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে। তো আইবিএস যখন ধরা পড়ে তো সেক্ষেত্রে কি সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার কোনো দরকার থাকে? এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের হয়তো ট্রিটমেন্ট করাবার পরও রেসপন্ড করছে না, তখন আমরা অলওয়েজ বলি যে কোনো পেশেন্টের একটা ডাউট থাকলে অলওয়েজ সেকেন্ড ওপিনিয়ন একটা করিয়ে নেব। আর যদি কোনো সিরিয়াস সিমটম থাকে, যেটা হচ্ছে আপনার পেটে সিভিয়ার পেন হওয়া, ওয়েট লস হওয়া, খিদে কমে যাওয়া, পায়খানায় রক্ত বেরোনো, কালো পায়খানা হওয়া, এগুলো কিন্তু খুব সিরিয়াস। অনেক মানুষই ভাবেন অ্যাসিডিটি, পেটে ব্যথা, গ্যাস এসব তো সাধারণ ব্যাপার, কিন্তু কিছু ক্ষেত্রে এই উপসর্গই লুকিয়ে রাখে ক্যান্সার বা মারাত্মক রোগ। আজকের আলোচনায় আমরা জানব কোন পেটের সমস্যা বা কোন ধরনের পেটের সমস্যা হার্মলেস আর কোন লক্ষণ একেবারেই অবহেলা করা উচিত না। আজ আমাদের এই পডকাস্টে আছেন কলকাতার একজন রিনাউন্ড জিআই অ্যান্ড জিআই অঙ্কোসার্জন ডক্টর সঞ্জয় মণ্ডল। নমস্কার ডক্টর মণ্ডল, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের একটা খুব কমন সমস্যা, সেটা হচ্ছে গ্যাস, পেটে ব্যথা, অ্যাসিডিটি। আর এটা আমরা খুব সহজেই ইগনোর করি। তো এটা কতটা বিপজ্জনক হতে পারে? গ্যাস অ্যাসিডিটি ডেফিনেটলি খুব কমন সমস্যা এবং এগুলো হচ্ছে আমরা যেটা বলি সিমটমস, এগুলো হচ্ছে অনেক রোগের সিমটমস। কিছু কিছু রোগ ভয়াবহ নয়, কিছু কিছু রোগ খুব ভয়াবহ। যেমন গ্যাস অ্যাসিডিটি বদহজমেও হয়, গ্যাস্ট্রাইটিসেও হয়, পাকস্থলীতে আলসার হলেও হয়, ডিওডেনামে আলসার হলে হয়, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটা আমরা জিআরডি বলি তাতেও হয়, এবার স্টামাক ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সারেও হয়। সেই জন্য বিভিন্ন রোগে এই সিমটমগুলো দেখা দেয়। সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে এটা ডেফিনেটলি খুব চিন্তার ব্যাপার এবং সেই জন্য এটা আমাদের ক্ষতি অলওয়েজ দেখা দেয়। সাধারণত আমাদের গ্যাস বা অম্বল হলে আমরা সঙ্গে সঙ্গে একটা অ্যান্টাসিড খেয়ে নিই। তো এটা কতটা মারাত্মক হতে পারে? দেখুন, মারাত্মক দু তিনটে কারণের জন্য। একটা হচ্ছে যে আমি যেটা বললাম যে গ্যাস অ্যাসিডিটির কারণ অনেক কিছুই হতে পারে। এবার সেখানে যদি কোনো ভয়াবহ রোগ আন্ডারলাইন আছে, সেখানে আপনি এরকম গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন দিনের পর দিন, রোগটা তো বেড়ে যাচ্ছে, রোগটার তো সমাধান হচ্ছে না, সেইটা একটা প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ওষুধেই সাইড এফেক্ট থাকে। সাইড এফেক্ট বলতে আমরা যেরকম প্যান্টোপ্রাজল অথবা র্যাবিপ্রাজল এই জাতীয় গ্যাসের ওষুধ যেগুলো রেগুলার অনেক সময় নিয়ে থাকে, এগুলোতে কিডনির প্রবলেমও হতে পারে, অনেক সময় বোনস উইকনেস হয়ে যায়, অনেক সময় আবার এগুলোর জন্য আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্টের যেগুলো ব্যাকটেরিয়া সেগুলোর চেঞ্জেস আসে। এসবের জন্য অনেক কিছু লং টার্ম প্রবলেম হতে পারে। সেই জন্য যে কোনো ওষুধই খুব লং টার্ম নেওয়া উচিত নয়, স্পেশালি যেখানে ইন্ডিকেটেড নয়, যেখানে ঠিক মতো আন্ডারলাইন কি ডিজিজটা আছে, কি রোগটা আছে সেটাকে ডায়াগনোজ করা হয়নি, সেখানে আন্দাজে ওষুধগুলোকে নেওয়া একদমই ঠিক। আচ্ছা, কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো এটা গ্যাসের ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, না আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত?
দেখুন, কিছু কিছু টাইম তো লক্ষণ, এই যে সিমটম গুলো, এগুলো এত বেশি ডাইভার্স থাকে এবং এত রোগের থাকে যে এটাকে বলা মুশকিল যে এটা কোনো চিন্তার রোগ কি নয়, চিন্তার রোগ নয়। কয়েকটা অবশ্যই সিমটম আছে যেগুলো এর সঙ্গে যদি মানে এই যে গ্যাস অ্যাসিডির সঙ্গে যদি অ্যাকম্পানি করে তাহলে আমাদের চিন্তার ব্যাপার ভাবা উচিত। প্রথমত হচ্ছে, যদি আমরা দেখি পেটে খুব সিভিয়ার ব্যথা হচ্ছে, পেশেন্টের রেগুলার বেসিসে বমি হচ্ছে, রক্ত বমি হচ্ছে, অথবা কালো পায়খানা হচ্ছে, পেশেন্টের খিদে কমে যাচ্ছে, অথবা ওজন কম হচ্ছে, এই সিমটম গুলো যদি দেখা দেয় তাহলে এটা বুঝতে হবে আন্ডারলাইন কিছু চিন্তার ব্যাপার আছে এবং তখনই ডাক্তারের কাছে দেখানো। আরেকটা জিনিস যেটা আমরা বলি, অনেক সময় সিমটম গুলো অনেক দিন ধরে থাকে, বছরের পর বছর, সেগুলো বেশিরভাগ সময় ক্যান্সারের কোনো সিমটম নয়, সেগুলো আমরা ইগনোর করতে পারি। কিন্তু যেখানে আপনি দেখছেন সিমটম গুলো হয়তো রিসেন্ট অনসেট হয়েছে, রিসেন্ট অনসেট করতে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে, সেগুলো কিন্তু ডেফিনেটলি চিন্তার ব্যাপার। এবং স্পেশালি যদি যে সিমটম গুলো আমি বললাম, যে ওজন কমে যাওয়া, খিদে না হওয়া, কালো পায়খানা হওয়া, বমি হওয়া, এগুলো যদি রেগুলার বেসিসে হয় তাহলে অবশ্যই ডাক্তারকে কনসাল্ট করো। অনেক সময় আমাদের খাওয়ার পরে একটা টক ঢেকুর ওঠে, এই টক ঢেকুরটা কিসের লক্ষণ হতে পারে? দেখুন, টক ঢেকুর বিভিন্ন যে রোগগুলো আমি বললাম তার মধ্যে হয়। জিআরডি যেটা আমরা বলি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তাতেও হয়। রিফ্লাক্স ডিজিজ হচ্ছে একটা প্রকার রোগ যেটা আমাদের যে পাকস্থলী আর খাদ্যনালীর মাঝখানে একটা ভালভ আছে, ওই ভালভটা উইক হয়ে গেলে তখন কি হয়, পাকস্থলীর অ্যাসিডটা উঠে আসে। নর্মাল ক্ষেত্রে আমরা যখন কোনো খাবার খাচ্ছি তখন এই খাবারটা যখনই খাদ্যনালীর মাধ্যমে যাচ্ছে, এই ভালভটা রিল্যাক্স হয়ে যায় এবং খাদ্যটাকে পাকস্থলীর মধ্যে ঢুকতে অ্যালাউ করে, এবং বাকি টাইম যখন খাচ্ছি না ওই ভালভটা টাইট হয়ে বন্ধ করে রাখে যাতে পাকস্থলীর অ্যাসিডটা উপরে না যায়। এবার এই ভালভটা উইক হয়ে গেলে তখন কি হয়, নর্মাল টাইমেও পাকস্থলীর যে অ্যাসিডটা সেটা উপর দিকে উঠতে থাকে, এবং উঠলে তখন বুকে জ্বালা হয়, টক ঢেকুর হয়, এবং অনেক সময় মুখে খাবার উঠে আসে, যেটাকে আমরা রিফ্লাক্স বলি। এবং এটাই হচ্ছে মেন জিআরডির লক্ষণ। আচ্ছা ডক্টর মন্ডল, এই যে জিআরডি, এই জিআরডি থেকে কি ভবিষ্যতে ক্যান্সারের কোনো সম্ভাবনা থাকতে পারে? অনেক দিন যদি লং স্ট্যান্ডিং জিআরডি থাকে, রেগুলার বেসিসে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, যেখানে আমাদের খাদ্যনালীটা নর্মালি অ্যাসিডের কন্ট্যাক্টে থাকা হয় না, সেখানে যদি অ্যাসিডের কন্ট্যাক্টে থাকে সেখানে চেঞ্জেস আসে, এবং লং টার্ম অনেক সময় দেখা যাচ্ছে 10 বছর 20 বছর এরকম যদি রিফ্লাক্স হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের কি কি সচেতনতা অবলম্বন করা উচিত? সবচেয়ে প্রথমে হচ্ছে, যদি আপনি দেখছেন যে আপনার একটা রিফ্লাক্স প্রবলেম হচ্ছে, রিফ্লাক্স প্রবলেমটা চেঞ্জ অফ সিমটম হলো কোনো পেশেন্টে, সে হয়তো কিছু বছর ধরে একটা প্রবলেম চলছে কিন্তু রিসেন্টলি দেখা গেল সিমটমটা কিছুটা চেঞ্জ হয়েছে। আরেকটা যেটা আমি বললাম, রক্ত বমি হওয়া, ঠিক আছে, কালো পায়খানা হওয়া, খিদে কমে যাওয়া। আর আরেকটা হচ্ছে ক্যান্সার হলে, স্পেশালি যেটা আমরা বলি খাদ্যনালীতে ক্যান্সার হলে, সেখানে অবস্ট্রাকশন হয়ে যায়, খাবার গিলতে অসুবিধা হওয়া, যেটাকে ইংলিশে আমরা বলি ডিসফেজিয়া। এই খাবার যদি খেতে গিয়ে আটকায় পেশেন্টের, সেটা কিন্তু খুব একটা মানে ডেঞ্জার সিমটম, এবং সেটা যদি দেখা যায় সেটাকে কিন্তু ডাক্তারের কাছে কনসাল্ট করার দরকার, এবং একটা এন্ডোস্কোপি অবশ্যই করার দরকার। গলব্লাডার স্টোন অনেক সময় আমাদের শরীরে ধরা পড়ে, কিন্তু সেই সময় হয়তো ইনিশিয়ালি অসুস্থ হচ্ছেন না, তো এটার কারণ কি, আর কোন সময়ে এটা ট্রিটমেন্ট করানো উচিত? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। আমাদের আজকালকার জীবনে পেশেন্ট হয়তো কোনো কারণে ডাক্তারের কাছে গেল কোনো অন্য প্রবলেম নিয়ে, এবং আজকাল আল্ট্রাসাউন্ড স্ক্যান একটা এত কমন একটা ইনভেস্টিগেশন, এত ইজিলি করা যায় যে সবাই অ্যাডভাইস করে দেয়, এবং অ্যাডভাইস করলে অনেক সময় দেখি একটা গলব্লাডারের স্টোন ধরা পড়েছে অনেকেরই। তার কিন্তু গলব্লাডার স্টোন নিয়ে সেই মুহূর্তে কোনো অসুবিধে হচ্ছে না। অনেকের হয়তো গ্যাস্ট্রাসের আন্ডারলাইং প্রবলেম থাকে, কিন্তু অনেকেরই দেখা যায় কোনো প্রবলেম হচ্ছে না। এবার সেক্ষেত্রে কোয়েশ্চেনটা ওঠে যে কি করা উচিত এই স্টোনগুলোর। এবার আমাদের সেটা অবভিয়াসলি ডাক্তারের কাছে কনসাল্ট করা উচিত, একজন সার্জন অথবা গ্যাস্ট্রো সার্জনের কাছে। এবং কনসাল্ট করলে আমরা যেটা দেখি যে স্টোনটা কিরকম পজিশনে আছে, কি সাইজ আছে। যদি দেখা যায় খুব বড় স্টোন, অথবা মাল্টিপল স্টোন, অথবা খুব ছোট স্টোন, অথবা অনেক সময় দেখা যায় যে পেশেন্টের স্টোনটা হয়েছে কোনো আন্ডারলাইং কারণের জন্য, হিমোলিটিক অ্যানিমিয়া, এই সব কারণ যদি হয় তাহলে আমরা কিন্তু সেগুলোকে অপারেশনের জন্য অ্যাডভাইস করি।
এবং এছাড়াও ডাক্তারের কাছে গেলে ডাক্তার অনেক সময় খুঁটিয়ে দেখে যে পেশেন্টের অনেক সময় কোনো প্রবলেম হচ্ছে কিনা। পেশেন্ট হয়তো বুঝতে পারছে না, পেশেন্টের অনেক সময় যে অসুবিধা হয় সেটা সে ভাবে গ্যাসের প্রবলেম হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু গল ব্লাডার স্টোনের জন্য। আচ্ছা এইসব কারণগুলো যদি থাকে সেটা অবশ্যই ট্রিটমেন্ট করা। আচ্ছা, গল ব্লাডার স্টোন থেকে কি কোনো কমপ্লিকেশন হতে পারে ভবিষ্যতে? হ্যাঁ, ডেফিনেটলি। এটা আমরা দেখেছি যে গল ব্লাডার স্টোন অনেক সময় কি হয়, গল ব্লাডার স্টোন গল ব্লাডারের মধ্যে থেকে গল ব্লাডারটাকে অবস্ট্রাক্ট করে দিতে পারে, বড় স্টোন যদি থাকে, হুম, এবং অবস্ট্রাক্ট করলে ইনফেকশন হতে পারে গল ব্লাডারের ভেতর, সিভিয়ার ব্যথা হয়, জ্বর হয়, পেশেন্টকে ভর্তি হতে হয়। আবার কখনো কখনো যদি খুব ছোট স্টোন থাকে, সেই স্টোনগুলো পিত্তনলীতে পাস আউট করে যেতে পারে, চলে যেতে পারে, এবং পিত্তনলীতে গেলে জন্ডিস হতে পারে। এবং অনেক সময় কি হয়, পিত্তনলী থেকে বেরিয়ে যায় খাদ্যনালীতে, হুম, এবং বেরোনোর সময় প্যানক্রিয়াটিক ডাক্টে স্টিমুলেট করে যায়, প্যানক্রিয়াটিক ডাক্টে ইনজুরি করে দেয়, এবং তখন সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এবং এই প্যানক্রিয়াটাইটিস যদিও বেশিরভাগ সময় মাইল্ড হয়, ধরুন 70-80% কেসে মাইল্ড হলো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই প্যানক্রিয়াটাইটিস কিন্তু সিভিয়ার ধারণ করতে পারে। সিভিয়ার বলতে কি হয়, সিভিয়ার ইনফেকশন হতে পারে একটা, অথবা ইনফ্লেমেশন যেটা আমরা বলি, এবং এই ইনফ্লেমেশন হলে তখন সেটা শরীরের মধ্যেও ছড়িয়ে যায়, মানে কিডনিকে অ্যাফেক্ট করতে পারে। কিডনিকে অ্যাফেক্ট করলে আমাদের ইউরিন কমে যায়, কিডনি ফেলিয়ার হতে পারে, শ্বাসকষ্ট হয়ে যায়, পেশেন্টকে ভেন্টিলেশনে দিতে হতে পারে, ব্লাড প্রেশার কম হয়ে যায়, এবং পেশেন্ট তখন আইসিইউতে খুব সিরিয়াস অবস্থায় ভর্তি হতে পারে, এবং এগুলো লাইফ রিস্কের ব্যাপার। সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস হলে অলমোস্ট, মানে আমরা যেটা বলি যে লাইফ রিস্কের চান্স 20-30-40% হয়ে যায়। তো মানে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ হয় উচিত? একদম একদম হসপিটালাইজড হওয়া উচিত, এবং যদি কোনো কমপ্লিকেশনের এরকম কিছু যদি সিমটম দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে দেখা। এই যে গল ব্লাডার স্টোন, মানে কি ধরনের স্টোনের ক্ষেত্রে সার্জারি করা দরকার, আর কি ধরনের স্টোনের ক্ষেত্রে ঠিক আছে ওষুধ খেয়ে ঠিক হয়ে যায়? দেখুন, গল ব্লাডার স্টোন সত্যি বলতে কি ওষুধ খেয়ে কখনোই ঠিক হয় না। আমরা অনেক সময় দেখি যে গল ব্লাডারে হয়তো কাদা জমেছে, যেটাকে আমরা স্লাজ বলি। স্লাজ যেটা হচ্ছে একদম বালির কণার মতো খুব ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, সেগুলোতে কখনো কখনো ওষুধ দিয়ে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু এক্ষেত্রেও আমরা দেখেছি ওষুধ বন্ধ করলে আবার সেগুলো ফেরত আসে। স্টোন হয়ে গেলে কিন্তু সেটা কোনোভাবেই কিন্তু ওষুধে গলানো যায়। আচ্ছা, এইবার স্টোন অনেক সময় যদি আমরা দেখি খুব বড় পাথর আছে, সাইজ বড়, অথবা মাল্টিপল পাথর আছে, অনেকগুলো পাথর আছে, অথবা খুব ছোট পাথর, সেগুলো কিন্তু ডেঞ্জারাস হয়। ইনফ্যাক্ট অনেক পেশেন্টই আমাদেরকে এসে বলে যে ডাক্তারবাবু আমার তো খুব ছোট পাথর, এটা কি আদৌ কিছু করা উচিত? আমরা তখন বোঝাই যে ছোট পাথর কিন্তু আরো বেশি ডেঞ্জারাস, কারণ ছোট পাথরগুলো পিত্তস্থলী থেকে পিত্তনলীতে চলে যায়। মানে ঘুরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, মানে স্লিপ আউট করে যেতে পারে। আমাদের যে গল ব্লাডার পিত্তনলীকে জয়েন করে, ওই জয়েনিংটাকে বলা হয় সিস্টিক ডাক্ট। আচ্ছা, ওই সিস্টিক ডাক্টের থ্রু দিয়ে স্টোনগুলো পিত্তনলীতে পাস আউট করে যেতে পারে। এবার সেটা ছোট স্টোন হলে হওয়ার চান্স আরো বেশি থাকে, এবং হলে তখন জন্ডিস, আর যেটা আমি বললাম সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এবং এগুলো লাইফ রিস্কের ব্যাপার। সেই জন্য একদিক দিয়ে বলতে গেলে ছোট স্টোন কিন্তু আরো বেশি ডেঞ্জারাস, এবং এই ধরনের স্টোন কিন্তু থাকলে অবশ্যই অপারেট করা উচিত। এছাড়া পেশেন্টের যদি কোনো সিমটম হচ্ছে, কখনো ব্যথা উঠেছে, অথবা একটা অনেকে বলে গ্যাসের প্রবলেম হচ্ছে, কিন্তু এই গ্যাসের প্রবলেম অনেক সময় স্টোনের জন্য হয়, সেসব ক্ষেত্রে কিন্তু এই গল ব্লাডার স্টোন কিন্তু চিকিৎসা করা উচিত, তার অপারেশন করা উচিত। তাহলে অ্যাকুয়েট আর ক্রনিক এই দুটোর মধ্যে পার্থক্য কি? অ্যাকিউট আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যেটা হয় সেটার মধ্যে একটু পার্থক্য, একটু না অনেকটাই পার্থক্য আছে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সাডেনলি হয়, হট করে হলো, আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস একটা ধীরে 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 ওভার দি ইয়ার্স ডেভেলপ করে। আচ্ছা, এবার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আমি যেটা বললাম মেন কারণ হচ্ছে গল ব্লাডার স্টোন যদি পিত্তনলীতে পাস আউট করে তার জন্য হয়। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসটা যেটা বেশিরভাগ কারণের জন্য হয় সেটা হচ্ছে অ্যালকোহলের জন্য। যারা রেগুলার বেসিসে ড্রিঙ্ক করে তাদের অনেক সময় রেগুলার খেতে খেতে ওই অ্যালকোহলের টক্সিনগুলো প্যানক্রিয়াসে অ্যাফেক্ট করে। এবার আমি একটা জিনিস যেটা বলবো, অ্যালকোহল থেকে কিন্তু অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসও হতে পারে, আচ্ছা, কিন্তু অ্যালকোহল থেকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসও হয়। এবং সেটা কি হয়, রেগুলার বেসিসে পেশেন্ট ড্রিঙ্ক করে যাচ্ছে, এবং সেটাতে প্যানক্রিয়াস আস্তে আস্তে ড্যামেজ হয়, প্যানক্রিয়াসে পাথর হয়, প্যানক্রিয়াসে ফাইব্রোসিস হয়, এবং প্যানক্রিয়াসটা নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তো এক্ষেত্রে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে? ঝুঁকি থাকে? ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি থাকে। ইনফ্যাক্ট ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যদি বেশ কিছু বছর থাকে, 8-10 বছর কি তার থেকে বেশি, সেখানে প্যানক্রিয়াসে ক্যান্সার হওয়ার সেখান থেকে চান্স থাকে। এবার যদি আমরা কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারে আসি, তো
এটা কি কি কারণে হয় কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার? কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার আমরা যেটা দেখি সেটা মেন রিস্ক ফ্যাক্টরগুলো অথবা কারণগুলো হচ্ছে ওয়েস্টার্ন ডায়েট। আচ্ছা, ওয়েস্টার্ন ডায়েট হচ্ছে আমরা যেটা বলি মিট বেসড ডায়েট। খুব বেশি যদি মিট বেসড, স্পেশালি প্রসেসড মিট যেটা হয়, সসেজ, ফ্রোজেন মিট, বেকন, এই জাতীয় যদি মিট বেসড ডায়েট হয়, এগুলোতে কিন্তু কোলন ক্যান্সার বেশি হয়। ফাইবার যারা কম খায় তাতে কোলন ক্যান্সারের চান্স বেড়ে যায়। অ্যালকোহল আরেকটা, ওবেসিটি আরেকটা, এই কারণগুলোর জন্য, আর স্মোকিং অবভিয়াসলি আছে, এইগুলো করলে কিন্তু কোলন ক্যান্সারের চান্স অনেকটাই বেড়ে। কি ধরনের সিমটম দেখা দিলে আমরা এটা ভাববো যে এটা কোলন বা রেকটাল ক্যান্সারের লক্ষণ? এটা ডেফিনেটলি যেটা হচ্ছে যে কোলন ক্যান্সার আর রেকটাল ক্যান্সার দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। রেকটাল ক্যান্সারটা, রেকটাম যেটা আমাদের পায়খানা রাস্তার একদম কাছের পোর্শন, সেটাকে আমরা বলি, এবং বাকি যে বৃহদান্ত্রটা সেটাকে কোলন বলা হয়। এবার রেকটাল ক্যান্সার হলে আমরা যেটা দেখি মোস্ট কমন সিমটম হচ্ছে পায়খানায় রক্ত পড়া। এছাড়াও কিছু কিছু সিমটম হয়, সেটা হচ্ছে অনেক সময় পেশেন্টরা বলে কনস্টিপেশন হচ্ছে, মানে ক্যান্সারটা হয়তো এত বড় হয়ে গেছে যে রেকটামটাকে অবস্ট্রাকশন করছে, সেক্ষেত্রে ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে অবস্ট্রাকশন হতে পারে। অনেক সময় হয় যে এই টিউমারটা বড় হয়ে গিয়ে ইরিটেট করছে রেকটামটাকে, তার জন্য পেশেন্ট আবার বলে ডায়রিয়া হচ্ছে। এটাকে এক্স্যাক্টলি ডায়রিয়া নয়, কিন্তু পেশেন্টের একটা ধারণা হয় ডায়রিয়া হচ্ছে, মানে তাকে বারবার স্টুলে যেতে হচ্ছে, পায়খানা করতে যেতে হচ্ছে, কিন্তু পায়খানা ঠিক বেরোয় না, একটু স্টুল বেরোয় আর মিউকাস জাতীয়, কফ জাতীয় জিনিস বেরোয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ডায়রিয়া নয়, কিন্তু পেশেন্টের মনে হয় ডায়রিয়া। অনেক পেশেন্ট এসে বলে আমাদের বারবার ডায়রিয়া হচ্ছে, সেটাও একটা কারণ। আর যেটা আমি বললাম সেটা হচ্ছে অবস্ট্রাকশন অনেক সময় হতে পারে। এটা হচ্ছে রেকটাল ক্যান্সারের। কোলন ক্যান্সারের মেন সিমটম আবার পায়খানা রাস্তায় ব্লিডিং হতে পারে। এছাড়া যেটা হয় কোলন ক্যান্সারে, অনেক সময় যেটা হয়, ক্যান্সারটা খুব বড় হয়ে গেলে কোলনটাকে অবস্ট্রাক্ট করে কোলনটা ফুলে যায় এবং ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করে। সেক্ষেত্রে কনস্টিপেশন হয় এবং অনেক সময় দেখা দেয় বমি শুরু হয়। আরেকটা যেটা কারণ, যেটা আমরা একটা সিমটম দেখি যেটা হচ্ছে কোলন ক্যান্সারে, সেটা হচ্ছে অনেক সময় যেটা ব্লিডিং হয় সেটা খুব স্লো ব্লিডিং হয়। এত স্লো ব্লিডিং হয় যে পেশেন্টও বুঝতে পারে না যে ব্লিডিং হচ্ছে, পায়খানায় কোনো রক্ত সে বুঝতেও পারে না, কিন্তু আস্তে আস্তে পেশেন্টের হিমোগ্লোবিন ড্রপ করতে থাকে এবং ড্রপ করতে করতে এত কমে যায় যে হঠাৎ পেশেন্ট একদিন বাড়িতে কোল্যাপস করে গেল। কোল্যাপস করে তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন টেস্ট করে দেখা যায় যে হিমোগ্লোবিন 4-5 নেমে গেছে। আচ্ছা, এবং সেক্ষেত্রে ইনভেস্টিগেট করতে করতে দেখা যায় কোলোনোস্কোপি করে যে তখন কোলন ক্যান্সার। এটাও একটা কিন্তু প্রেজেন্টেশন কোলন ক্যান্সার। আপনি যে এই সিমটম গুলো বলেন, এই সিমটম গুলো কিন্তু পাইলসের ক্ষেত্রেও প্রযোজ্য। এক্স্যাক্টলি, একদম। পাইলসের ক্ষেত্রে এই জন্যই অনেক সময় হয়, আমরা যেটা দেখি দেরি হয়ে যায়, কনফিউজ হয়ে যায়। তারা হয়তো পায়খানায় রক্ত বেরোচ্ছে কিন্তু তারা ভাবে এটা আমার পাইলসের জন্য হচ্ছে। এবার অনেক পেশেন্টের পাইলসও থাকে, সঙ্গে হয়তো পাইলস অনেক দিন আছে, হঠাৎ করে কোলন ক্যান্সার ডেভেলপ করলো এবং সেটারও ব্লিডিং হচ্ছে, এটারও ব্লিডিং হচ্ছে। পেশেন্ট কিন্তু ভেবে থাকে যে আমার পাইলসেরই প্রবলেম এবং সে হয়তো সেটাকে ইগনোর করে যাচ্ছে এবং সেখানে কি হয়, ক্যান্সারটা ডেভেলপ করতে করতে অনেক অ্যাডভান্সড হয়ে যায়। সেই জন্য আমরা অলওয়েজ বলি পায়খানায় যদি রক্ত বেরোয় সেটা কিন্তু অলওয়েজ ডাক্তারকে এক্সামিন করা উচিত, ডাক্তারকে দেখানো উচিত। এবং একটা বয়সের পর যদি পায়খানায় রক্ত বেরোয় আমরা অলওয়েজ কোলোনোস্কোপি করাই, মানে রেগুলার বেসিসে যদি বেরোয়। আপনার ধরুন পেশেন্ট আমার আউটডোরে এলো, 55 ইয়ার্স ওল্ড কি 60 ইয়ার ওল্ড, সে পায়খানায় রক্ত বেরোচ্ছে, এবার আমি এক্সামিন করে দেখলাম তার পাইলস আছে, কিন্তু আমি তাকে অলওয়েজ কোলোনোস্কোপি করাবই, কারণ কোনো কোনো ক্ষেত্রে রেয়ারলি পাইলসের সঙ্গে একটা ক্যান্সারও হয়তো থাকতে পারে, মানে দুটোই হয়তো হতে পারে। সেই জন্য একটা কোলোনোস্কোপি অলওয়েজ করানো দরকার। খালি পাইলস হিসেবে এটাকে চিকিৎসা করা উচিত নয়। এবার কোলোনোস্কোপি আমরা রেগুলার করাবো না, একবার করিয়ে দেখে নেবো, তারপর আমরা সিমটম আছে কি নেই সেই হিসেবে তো একদম, তারপর আমরা পাইলসের চিকিৎসা করি। আচ্ছা, প্যানক্রিয়াস ক্যান্সারকে বলা হয় সাইলেন্ট কিলার, এটা কেন বলা হয়? দেখুন, দুটো কারণের জন্য। এক হচ্ছে প্যানক্রিয়াস ক্যান্সারটা খুব অ্যাগ্রেসিভ, খুবই অ্যাগ্রেসিভ ক্যান্সার। ইনফ্যাক্ট আমাদের জিআই ট্র্যাক্টে যত ক্যান্সার আছে তার মধ্যে প্যানক্রিয়াস ক্যান্সারটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাগ্রেসিভ। আমাদের শরীরে যত ক্যান্সার আছে, আমি একটা ছোট্ট একটু ডেটা দিচ্ছি, শরীরে যত ক্যান্সার আছে তার মধ্যে প্যানক্রিয়াস ক্যান্সার 3% মানে কন্ট্রিবিউট করে যত টোটাল ক্যান্সার। কিন্তু ডেথ যদি দেখেন, প্যানক্রিয়াস ক্যান্সার থেকে ডেথ অলমোস্ট 8% হয়, আউট অফ প্রপোর্শন। কেননা প্যানক্রিয়াস ক্যান্সার খুব অ্যাগ্রেসিভ ক্যান্সার। দ্বিতীয়ত হচ্ছে প্যানক্রিয়াস এমন একটা অর্গান যে অনেক সময় ক্যান্সারটা ডেভেলপ করলে তার কোনো সিমটম হয় না,
এবং সিমটম না হলে পেশেন্ট খুব লেটে রিয়েলাইজ করে যে ক্যান্সার হয়েছে। ইনফ্যাক্ট সে ডাক্তারের কাছেও যায় না, এবং লেটে রিয়েলাইজ করলে এই ক্যান্সারটা অনেক অ্যাডভান্সড হয়ে যায়, ছড়িয়ে গেছে হয়তো শরীরে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট করা যায় না। এবার আমি একটু বলি, প্যানক্রিয়াসের ডিফারেন্ট পার্টস আছে। একটা হেড, নেক, বডি, টেল, যেটা আমরা ইংলিশে বলি ডাক্তারি ল্যাঙ্গুয়েজে। বাংলায় বলবো মাথা, গলা, বডি এবং ল্যাজ পোর্শন। এবার প্যানক্রিয়াসের যে হেড রিজিয়নে যদি ক্যান্সার হয় এবং সেটা যদি পিত্তনলীর খুব কাছে হয়, তাহলে সেটা পিত্তনলীকে কম্প্রেস করে জন্ডিস ক্রিয়েট করে, এবং তখন পেশেন্ট বুঝতে পারে তার কিছু প্রবলেম হচ্ছে। কিন্তু প্যানক্রিয়াস যদি বাকি জায়গাটায় ক্যান্সার হয় প্যানক্রিয়াসের, সেখানে কিন্তু কোনো সিমটম হয় না, এবং যেহেতু সিমটম হয় না, পেশেন্ট বুঝতেও পারে না, এবং যখন ধরা পড়ে তখন অলরেডি হয়তো ক্যান্সার ছড়িয়ে গেছে। এই দুটো কারণের জন্য প্যানক্রিয়াসটাকে আমরা বলি সাইলেন্ট কিলার। প্যানক্রিয়াস ক্যান্সারে আর কিছু করার থাকে না, এটা কি সত্যি? না, এটা একদমই সত্যি আমি বলবো না। প্যানক্রিয়াস ক্যান্সার কিছু কিছু তো খুব অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, কিন্তু কিছু কিছু যেগুলো মেজরিটি প্যানক্রিয়াস ক্যান্সার যেগুলো প্যানক্রিয়াসের মাথার দিকে হয়, সেগুলো কিন্তু অনেক সময় আর্লি ধরা পড়ে, মানে ট্রিটমেন্টের স্টেজে ধরা পড়ে। পেশেন্ট জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে, সেক্ষেত্রে ওয়ার্কআপ করে পেশেন্টকে দেখে সিটি স্ক্যান করে আমরা দেখি যে ক্যান্সারটা ছড়িয়েছে কিনা। না ছড়িয়ে থাকলে এগুলো আর্লি হিসেবে ট্রিটমেন্ট করলে কিন্তু একদম মানে রেজাল্ট পাওয়া যায়। এগুলোকে কিওর বলবো না, ট্রিট করা যায়। সেই জন্য যেটা অ্যাডভাইস থাকে যে যতটা আর্লি পারা যায় ডাক্তারের কাছে যেতে, সার্জনের কাছে যেতে, জিআই সার্জনকে অ্যাপ্রোচ করতে, এবং সেগুলো ওয়ার্কআপ করিয়ে এই ক্যান্সারগুলো ট্রিটমেন্ট করা যায় ডেফিনেটলি। তো এটা পুরো সার্জারি করার পরে ঠিক হয়ে যায়? হ্যাঁ, সার্জারি করার পর ঠিক হয়ে যায়। অনেক সময় যেগুলো হয় একটু অ্যাডভান্স থাকলে, যেগুলো হয়তো ছড়ায়নি, সেখানে আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে টিউমারটাকে শ্রিঙ্ক করিয়ে তারপর অপারেশন করি। এবার ক্যান্সারে দেখুন, আমরা কখনোই বলি না যে কিওর অ্যাবসলিউটলি, আমরা বলি যে ট্রিটমেন্ট হয়, তারপর পেশেন্টকে ফলো আপে থাকতে হয়। আচ্ছা। এবং রেগুলার ফলো আপে থাকতে হয়। কিছু কিছু ক্যান্সার যেগুলো হয়তো অপারেশনের পর আমরা বায়োপসি করিয়ে বুঝলাম যে একটু অ্যাডভান্স স্টেজে আছে, সেখানে আবার অপারেশনের পর কেমোথেরাপি দেবার দরকার পড়ে, এবং কেমোথেরাপি দেবার পর সেগুলোকে ফলো আপে রাখতে হয়। কারণ ক্যান্সার হলে দেখুন একটা রিস্ক থাকে অলওয়েজ এগুলোকে ব্যাক করে আসা, রেকারেন্স হওয়ার, এবং রেকারেন্স হলে সেটা যাতে আমরা যতটা আর্লি পারে ধরা পড়া। আচ্ছা, আইবিএস এটা আসলে কি, মানে এটা কোনো রোগ না স্ট্রেস রিলেটেড প্রবলেম? আইবিএস হচ্ছে, যেটা ফুল ফর্ম হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এটা এক প্রকারের রোগ, এবং এটা কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেসের সঙ্গেও রিলেটেড থাকে, আবার অনেক ক্ষেত্রে স্ট্রেসের সঙ্গে রিলেটেড থাকেও না। এটাতে যেটা হয়, পেশেন্টের বারবার স্টুল যেতে হয়। পেশেন্টরা কমপ্লেন করে যে আমার লুজ স্টুলস হচ্ছে, অথবা কাদা কাদা স্টুলস হচ্ছে, দিনে 3 বার 4 বার 5 বার, অনেক সময় আরো বেশি বার হয়। কিছু কিছু পেশেন্ট 10 থেকে 12 বার 20 বারও হয়। জেনারেলি স্টুলে রক্ত কিছু থাকে না। কিছু কিছু পেশেন্টের আবার কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস, তাদের হচ্ছে যে কনস্টিপেশন হচ্ছে, রেগুলার বেসিসে স্টুল হচ্ছে। আবার কিছু পেশেন্টের অল্টারনেটিং লুজ স্টুল, অল্টারনেটিং কনস্টিপেশন হয়। কিছুদিন লুজ স্টুল হলো, আবার তারপর কনস্টিপেশন, আবার তারপর লুজ স্টুল, আবার কনস্টিপেশন। তাদের পক্ষে অ্যাট টাইমস ট্রিটমেন্ট করা খুব মুশকিল হয়ে যায়, কারণ যখন লুজ স্টুল হচ্ছে তখন স্টুল বন্ধ করার ওষুধ খাচ্ছে, যেই কনস্টিপেশন হয়ে গেল তখন আবার পায়খানা আটকে গেল। সেই জন্য এটা একটা সত্যি বলতে ইরিটেটিং ডিজিজ, সেই জন্য এটাকে বলা হয় ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এক্ষেত্রে কি কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে? না, ইরিটেবল বাওয়েল ডিজিজ থেকে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। তবে হ্যাঁ, পেশেন্টের একটা ইরিটেবল বাওয়েল ডিজিজ আছে, আনরিলেটেড কোলন ক্যান্সার ডেভেলপ করতে পারে, কিন্তু সেটা ইরিটেবল বাওয়েল ডিজিজের জন্য নয়। তো আইবিএস যখন ধরা পড়ে, তো সেক্ষেত্রে কি সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার কোনো দরকার থাকে? দেখুন, আইবিএস ধরা পড়লে প্রথমে অনেক সময় আমাদের কাছে এলে আমরা ওষুধ দিই, ওষুধে কন্ট্রোল না হলে আমরা তখন ইনভেস্টিগেট করাই পেশেন্টকে, একটা কোলোনোস্কোপি করা হলো, বাকি কিছু টেস্ট দরকার হলো করা হলো। এবার এই টেস্টগুলো করে যদি দেখা যায় যে সেরকম কোলনে সব ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই, তাহলে এটাকে ওষুধের মাধ্যমেই একদম ট্রিটমেন্ট করা হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের হয়তো ট্রিটমেন্ট করাবার পরও রেসপন্ড করছে না, তখন আমরা অলওয়েজ বলি যে কোনো পেশেন্টের একটা ডাউট থাকলে অলওয়েজ সেকেন্ড ওপিনিয়ন একটা করিয়ে নাও, ক্ষতি কিছু নেই তাতে। আপনি যদি সাধারণ মানুষের জন্য যদি কোনো মেসেজ দেন পেটের রোগ নিয়ে, সেটা কি হবে? দেখুন, আমি একটা জিনিসই বলবো যে পেটের রোগ অনেকটাই আমাদের ফুড রিলেটেড, লাইফস্টাইল রিলেটেড, ঠিক আছে? ফুড হচ্ছে একটা জিনিস যেটা আমাদের
ওভার দি ইয়ার্স খুব চেঞ্জেস হয়েছে। আমরা ভারতবর্ষে অ্যাকচুয়ালি আগে যেটা খাবার খেতাম, ফ্রেশ ফুড খাওয়া হতো, খুব সিম্পল ফুড, ভেজিটেবলস ফ্রুটস বেশি করে খাওয়া হতো, ফ্রেশলি প্রিপেয়ার্ড। এখন কি হয়েছে, লাইফস্টাইল চেঞ্জ এসছে, জাঙ্ক ফুড এসছে, প্রসেসড ফুড এসে গেছে, কারোর টাইম নেই তাড়াতাড়ি একটা খাবার খেয়ে নেওয়া, জাঙ্ক ফুড খাওয়া, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস গুলো খাওয়া, সুইট প্রোডাক্টস গুলো খাওয়া, এইগুলো মানে আমাদের গাট হেলথের পক্ষে একদম ভালো। প্লাস আমরা যে ধরনের খাবার এমনিও সবজি ভেজিটেবলস ইউজ করি সেগুলোর মধ্যেও তো অনেক ভেজাল থাকে, এগুলো থাকে। হ্যাঁ, অনেক সময় টক্সিনস থাকে, ফার্টিলাইজার থাকে। দেখুন, এগুলো মানে অ্যাভয়েড করার একমাত্র উপায় হচ্ছে যে কোনো ভেজিটেবলস ফ্রুটস ভালো করে ওয়াশ করে নেওয়া, ঠিক আছে? এবং যেটা আমরা বলি যে আমাদের দেশে এখনো অতটা আসেনি, কিন্তু বিদেশে আছে, জেনেটিক্যালি মডিফাইড খাবার দাবার আসছে। এগুলো কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। আপনি দেখবেন আমেরিকাতে অনেক জেনেটিক্যালি মডিফাইড ফুড আছে, যেটা ওরা আমাদের উপরও পুশ করার চেষ্টা করছে। এগুলো কিন্তু লং টার্ম হেলথের পক্ষে ভালো নয় একদম। ইনফ্যাক্ট আমরা যেটা আগে করতাম, যে আপনি যখন চিকেন খাচ্ছেন, আগে দেশি চিকেন আসতো, এখন সেগুলো ব্রয়লার চিকেন আসছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। ফ্রোজেন চিকেন পাওয়া যাচ্ছে, আপনি দেখবেন একটা দোকান থেকে ফ্রেশ চিকেন কাটিয়ে আপনি যে খাবারটা রান্না করছেন, আর একটা ফ্রোজেন ফুড একটা কোনো সুপার মার্কেট থেকে নিচ্ছেন, তার মধ্যে কিন্তু টেস্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ, কোয়ালিটির মধ্যেও তফাৎ থাকে। সেই জন্য যেটা আমাদের অ্যাডভাইস, যে ফ্রেশলি প্রিপেয়ার্ড ফুডস, সিম্পল ফুডস, কমপ্লেক্স জাঙ্ক ফুড না খাওয়া, এই জাতীয় খাবার, এবং লাইফস্টাইল একটা গুড লাইফস্টাইল, রেগুলার এক্সারসাইজেস একটু করা, ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক, আমাদের পুরোপুরি খুব কাজের মধ্যে স্ট্রেস না করা, স্ট্রেস অ্যাভয়েড করা, রেগুলার এক্সারসাইজের মধ্যে একটু যোগা করা, এই সবগুলো করা উচিত। আমরা একদম পডকাস্টের শেষের দিকে আছি, তো যারা পডকাস্ট দেখছেন তাদের জন্য আমি যদি বলি তিনটে খুব ভাইটাল মেসেজ যদি আপনাকে দিতে হয়, সেই তিনটে কি হবে? দেখুন, ভাইটাল মেসেজ ফ্রম মেডিকেল সাইড, আপনার যদি কোনো প্রবলেম হচ্ছে, আপনি প্রথমত অবশ্যই ডাক্তারকে দেখানো উচিত। কোনো প্রবলেমকে ইগনোর করা উচিত নয়, কারণ সেগুলো অনেক সময় খুব ভয়াবহ ধারণ করে। আপনি একবার ডাক্তারকে দেখিয়ে নিলেন, সে সেটাকে ট্রিট করে অথবা ইনভেস্টিগেট করে রুল আউট করলো, ফাইন, বারবার সেটা দেখানোর দরকার নেই, তবে সেটা করা। আর যদি কোনো সিরিয়াস সিমটম থাকে, যেটা হচ্ছে আপনার পেটে সিভিয়ার পেন হওয়া, ওয়েট লস হওয়া, খিদে কমে যাওয়া, পায়খানায় রক্ত বেরোনো, কালো পায়খানা হওয়া, এগুলো কিন্তু খুব সিরিয়াস। এগুলো হলে অবশ্যই ডাক্তারকে কনসাল্ট করা। আমাদের যে স্ক্রিনিং করানো উচিত, সেটা কত বছর বয়সের পর থেকে করানো উচিত, আর কত ফ্রিকোয়েন্টলি করানো উচিত? হ্যাঁ, এই যে স্ক্রিনিং, এটা জেনারেলি আমরা কোলন ক্যান্সারের ক্ষেত্রে ভাবি। আমাদের দেশে অ্যাকচুয়ালি কোলন ক্যান্সার ইনসিডেন্সটা লো, বিদেশে ওয়েস্টার্ন সোসাইটিতে অনেক বেশি আছে। ওদের ডায়েট, ওরা অনেক মিট বেসড ডায়েট খায়। আচ্ছা, ওদের দেশের প্রসেসড মিট এগুলো খুব বেশি খাওয়া হয়, অ্যালকোহলটা অনেক বেশি আছে ওদের। এই জন্য বিদেশে ওয়েস্টার্ন সোসাইটিতে কোলন ক্যান্সার কিন্তু অনেক বেশি কমন। এবার যেহেতু ওদের দেশে কমন, ওদের দেশে কিন্তু প্রোটোকল বানানো আছে স্ক্রিনিং প্রোগ্রামের। ওদের দেশে আছে 50 বছরের পর থেকে রেগুলার স্ক্রিনিং হওয়া উচিত, এভরি 4 to 5 years স্টুল, অকাল্ট ব্লাড এবং কোলোনোস্কোপি করানো। কিন্তু আমাদের দেশে যেহেতু একটা লো ইনসিডেন্স, আমাদের দেশে স্ক্রিনিং প্রোগ্রামটা কোনো রেকমেন্ডেশন নেই। আর আমাদের দেশে যেরকম হেলথ ইনফ্রাস্ট্রাকচার আছে, সেখানে এরকম মানে ব্ল্যাঙ্কেট একটা স্ক্রিনিং প্রোগ্রাম করা কিন্তু মুশকিল। তবে হ্যাঁ, যদি কোনো পেশেন্ট আমরা বলে যে আমরা স্ক্রিনিং প্রোগ্রামে করতে চাই, সে নিজে থেকে করতে, আমরা অলওয়েজ অ্যাডভাইস করি যে 50 years এর পর থেকে একটা স্ক্রিনিং করানো উচিত, ঠিক আছে? কিন্তু ইন্ডিয়াতে সেটা কোনো রেকমেন্ডেশন নেই, এক্সেপ্ট কিছু কিছু স্পেসিফিক ইন্ডিকেশন, যেখানে কারোর হয়তো আলসারেটিভ কোলাইটিস আছে, কি ক্রনস ডিজিজ আছে, এই সব রোগগুলো থাকলে না, 10 বছর রোগ থাকলে তারপর ক্যান্সার হওয়ার রিস্ক অনেক বেড়ে, সেক্ষেত্রে রেগুলার কোলোনোস্কোপি করানোর দরকার। অনেকে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, মানে তাদের হয়তো ফ্যামিলিতে দেখা গেল 2-3 জনের কোলন ক্যান্সার হয়েছে, স্পেশালি তাদের যখন হয়েছে তাদের এজ কম ছিল, লেস দ্যান 50 years old বয়সে কোলন ক্যান্সার হয়েছে, সেক্ষেত্রে তাদের স্ক্রিনিং করানো উচিত। কিছু কিছু ক্ষেত্রে যাদের হিস্ট্রি আছে কোলনে পলিপ, তাদের ইনফ্যাক্ট আমরা অনেক আরো কম এজ থেকেই বলি কোলন ক্যান্সার স্ক্রিনিং করতে, অনেক সময় 20 বছর বয়সে। কিন্তু এগুলো খুব স্পেসিফিক সিচুয়েশন। তাহলে কোলন ক্যান্সার কি জেনেটিকও হতে পারে? ইয়েস, জেনেটিকও, ডেফিনেটলি।
আর প্লাস ফুড হ্যাবিট থেকেও কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক একদম। হাই থাকে। একদম একদম আর আমরা যদি ভেজিটেবলস বেশি খাই সেক্ষেত্রে আমাদের কোলন ক্যান্সার হওয়ার চান্সেস অনেক লেস থাকবে। একদম। যেহেতু ইন্ডিয়াতে মেনলি আমরা ভেজিটেবল ডায়েট, বেশিরভাগ হুম, ভেজিটেরিয়ান হুম, হুম। দেখবেন আমাদের দেশে, এবং ডায়েটটা যেহেতু ভেজিটেবল বেসড, ফাইবার্স প্রচুর থাকে, যদিও এটা কমে যাচ্ছে আজকাল, সেই জন্যই আমাদের দেশে কোলন ক্যান্সারের ইয়েটা কম। আর ফিশ থেকে কি হয় না শুধু মিট থেকেই কোলন? না, জেনারেলি ফিশ হচ্ছে একটা ভেরি গুড ডায়েট। ফিশটা ইনফ্যাক্ট নট লাইক মিট। হুম, আমি বলবো না যে মিটটা খারাপ, কিন্তু খুব বেশি হাই মিট রেগুলার বেসিসে না, না মানে না এবার। আপনাকে ব্যালেন্সে খেতে হবে, ফাইবারও থাকতে হবে, কিছু প্রোটিনও থাকতে হবে, এবং এই প্রোটিনের মধ্যে ফিশটা কিন্তু আমরা বলি ভেরি গুড প্রোটিন। ইনফ্যাক্ট ফিশের মধ্যে ভিটামিন এ, ডি, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস থাকে, যেগুলো হেলথের পক্ষে খুব ভালো। সেই জন্য ফিশটা অ্যাকচুয়ালি একটি খুব ইম্পর্টেন্ট, এবং এটা দেখা গেছে যারা ফিশ বেসড ডায়েট প্রচুর খায় তাদের কিন্তু হার্টের রোগ এগুলো কিন্তু কম হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই ব্যস্ত সময়ে বার করে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। যদি এই ভিডিওটি আপনার বা আপনার পরিবারের কোনো উপকারে লাগে, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। তার সাথে সাথে আমাদের ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।